অগ্রাধিকার যে প্রকল্পগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে খালকাটা কর্মসূচি এবং সিএনআরএস তাদের নিজস্ব উদ্যোগে তাদের প্রচেষ্টায় তারা এটাকে বাস্তবায়ন করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের পক্ষ থেকে। যেহেতু আমি এই জনপদের মানুষ, আমি জানি এখানকার খাল, নদী, গাছপালা আমাদের প্রাণ প্রকৃতির একটা অংশ এবং আমাদের সভ্যতার একটা অংশ। দীর্ঘদিন আমাদের অবহেলা অযত্নের কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে বা ব্যক্তিগত সংকীর্ণতার জন্য অনেক ক্ষেত্রে আমরা এটা দায়ী। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন কিন্তু আমি এই যে চিংড়ি চাষের যে প্রক্রিয়া এইটার বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম সেই 90-এর দশকে। তখন প্রফেসর রিয়াজউদ্দিন সাহেব ছিলেন হচ্ছে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। উনি একজন মৃত্তিকা বিজ্ঞানী, পরবর্তী রাষ্ট্রপতি হয়েছিলেন। তখনই বলেছিলাম যে আমরা যে প্রক্রিয়া চিংড়ি চাষ করছি এটাতে আমাদের মাটি, পানি, বাতাস সবই দূষিত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কিন্তু এটা প্রক্রিয়া চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রত্যেক বছর কিন্তু যে চিংড়ি চাষ হচ্ছে অধিকাংশ রোগাক্রান্ত এবং অনেক ক্ষেত্রে সম্ভব না। উনি একটা উদাহরণ দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ, প্রফেসর রিয়াজউদ্দিন সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি বলেছিলেন যে আমরা তরকারিতে লবণ দিয়ে খাই, কিন্তু সেটা হচ্ছে 1 চামচ। যদি সেখানে 1 পট লবণ দেওয়া হয় বা 1 বয়ম লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খাওয়া যায় না, কিন্তু বিষ হয়ে যায়। তো আমাদের এই লবণ পানি দীর্ঘ সময় 6, 7, 8 মাস এই যে জমায় রাখার কারণে, প্রবাহ না থাকার কারণে এই লবণটা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে বিষ হয়ে যায় এবং এতে আমাদের যে গাছপালাগুলো আছে, লবণ পানি সহিষ্ণু গাছপালা, সেগুলো নিতে পারছে না, কিন্তু ওই খাবারের মতো আর কি। যে দেখা যাচ্ছে যে এখন শুধুমাত্র অতি লবণ যেগুলো গাছ আছে, এই গেওয়া গাছ, কেওড়া গাছ, এই টাইপের গাছ ছাড়া অন্য কোনো গাছ কিন্তু আমাদের জনপদে বিলীন হয়ে গেছিল। হয়তো লবণ পানির প্রবেশ কিছুটা বন্ধ হওয়ার কারণে আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে বা কিছুটা হলো স্বাভাবিক পর্যায়ে আসছে। তো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা হয়তো আজকে বেঁচে আছি, আমরা চলে যাব, কিন্তু এই জনপদ কিন্তু আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে। সুতরাং আমি মনে করি আজকের এই যে প্রকল্প, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়, সুপেয় পানি অর্থাৎ মিষ্টি পানির প্রবাহ যদি এখানে নিশ্চিত করা যায়, তাহলে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবে, গাছপালা লাগাতে পারবে এবং তাদের বাড়ির আশেপাশের যে সবুজ, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। কিন্তু সুতরাং আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমাদের চেষ্টা করতে হবে রেকর্ডকৃত যত খালগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের খনন করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, এরকম একটা ঘোষণা আমাদের নির্বাচন অঙ্গীকার আছে এবং আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি আগামী 10 থেকে 12 দিনের ভিতরে আমরা এই পরিকল্পনাটা আমরা মন্ত্রী পরিষদে উপস্থাপন করবো, গাছ লাগানো নিয়ে এবং খাল খনন নিয়ে, যে কোথায় কোন খাল আমাদের পরিকল্পনা করছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। গতকাল পর্যন্ত আমি বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে তথ্য পেয়েছি যে কোথায় কতটুকু গাছ লাগানোর সুযোগ আছে সেটা নিয়ে, এবং আমি ওই প্রকল্পের সাথে কাজ করছি, গাছ লাগানোর যে প্রকল্পটা। এবং গত পরশু আমাদের ক্যাবিনেটের যে মিটিং ছিল সেখানে কিন্তু এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। সুতরাং আপনাদেরকে আমরা বলবো যে সরকার আন্তরিক, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন আপনাদেরকে আন্তরিক হতে হবে। অনেক ক্ষেত্রে ছোটখাটো হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে, একটা খাল খনন বলেন বা যে কোনো একটা প্রকল্প নিলে, কিন্তু আপনার ব্যক্তির থেকে এই যে সমাজ, দেশ, সভ্যতা যদি ঠিক থাকে সেটা অনেক বড়। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব সমাজের সাথে, আমাদের এই জনপদের সাথে আপনারা ছোটখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা ভুলে গিয়ে সহযোগিতা করবেন, তাহলে দীর্ঘমেয়াদী আমরা উপকৃত হব এবং আমাদের জনপদের যে অতীতের যে ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে 8টা বা এখানে যে খালগুলো